স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। বইপ্রেমী মানুষের প্রতীক্ষিত অমর 21শে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল। মাসব্যাপী মেলা প্রথমবারের মতো বাংলা একাডেমির প্রাঙ্গণ ছাড়িয়ে জায়গা করে নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই সিদ্ধান্তের মধ্যে অবশ্য রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে, তবে সবকিছু ছাপিয়ে নতুন বইয়ের ঘ্রাণে পাঠক লেখকের উচ্ছ্বাসে ভরে উঠতে প্রস্তুত বাঙালির প্রাণের উৎসব। বইমেলা নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর শামসুজ্জামান খান, আছেন সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ এবং অনন্য প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক। স্বাগত আপনাদের। বইমেলা শুরু হচ্ছে কাল, আর আমরা বরাবরই দেখে এসেছি আমাদের প্রকাশনা শিল্প বইমেলা কেন্দ্রিক। বইমেলাকে কেন্দ্র করে সব রকম কর্মকাণ্ড চলে, এটা কেন? এটা তো বলতে পারবেন প্রকাশকেরা। আমরা তো বলবো যে বাংলা একাডেমির বইমেলাটার সঙ্গে বাংলাদেশের, আপনি একটু আগে বললেন যে রাজনীতি জড়িত আছে, এই কথাটা শুনে আমার হাসি পেল যে 21শে ফেব্রুয়ারি যদি রাজনীতির বিষয় না হয় তাহলে কিসের সঙ্গে রাজনীতি? আপনারা এত হালকা কথা মাঝে মাঝে বলেন, সেটা বিস্ময়কর মনে হয়। আসলে বইমেলার সঙ্গে তো রাজনীতি অবশ্যই জড়িত আছে। যদি বাংলাদেশ না হতো তাহলে এরকম একটি বইমেলা কখনোই হতো না। এরকম একটি বইমেলা কখনোই হতো না। বাঙালির যে আত্মজাগরণ, বাঙালির আত্মসত্তার বিকাশের সঙ্গে সঙ্গে বাংলা একাডেমির সম্পর্ক গভীরভাবে, সেই জায়গা থেকে যখন বইমেলা হয়েছে তখন এই বইমেলা অবশ্যই রাজনীতি সচেতন এবং রাজনীতি এর সঙ্গে গভীরভাবে যুক্ত, এবং সে রাজনীতি হলো প্রগতিশীল রাজনীতি। এইবার আপনি যে প্রশ্নটি তুলেছেন যে শুধুমাত্র ওই সময় বই কেনে কেনা, বাংলাদেশের মানুষ একটি নতুন উন্নয়নশীল দেশের মানুষ। এখন পর্যন্ত তারা অর্থবিত্তে অতটা বিকাশশীল বা বিকাশমান হয়ে ওঠেনি যে প্রচুর দাম দিয়ে, বিদেশে বইয়ের দাম কিন্তু অনেক বেশি, এখানে বইয়ের দাম অনেক কম। তবু বই সবসময় কিন্তু মানুষ কিনতে পারে না। সেই জন্য তারা নির্ধারণ করে থাকে বছরের প্রথম দিকেই যে আমরা বইমেলাতেই বই কিনব। তার ফলে বাংলা একাডেমি আয়োজিত এই বইমেলাটি মূলত আমাদের প্রকাশনা শিল্প এখন যে একটি মোটামুটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েছে, সেটি কিন্তু এই বাংলা একাডেমির অমর 21শে গ্রন্থমেলার কল্যাণে। বইয়ের প্রকাশনার কর্মকাণ্ড, আমি একটু প্রকাশকদের কাছে জানতে চাচ্ছি একই ব্যাপার, যে সারা বছর বই প্রকাশের চেয়ে দেখা যায় মেলাকে ঘিরেই সবচেয়ে বেশি বই আসে। আসলে বইয়ের তো অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে প্রকাশটা হচ্ছে যখন বইটা প্রকাশিত হয়ে যায় তখন আমরা এটাকে প্রকাশ বলি, কিন্তু এই যে প্রকাশিত হওয়ার পেছনে কিন্তু অনেক ঘটনা আছে, অনেক সময়, অনেক কাজ। এই প্রস্তুতির কিন্তু একটা সময় লাগে। ফেব্রুয়ারি বইমেলার আগে প্রায় 6 মাস আমাদের বই প্রকাশের প্রস্তুতি নিতে হয়, কারণ আমরা এক একটি মেলাতে 50-60টি করে বই প্রকাশ করছি। এই যে প্রস্তুতির জন্য একটা সময় লাগে, এবং এরপরে ফেব্রুয়ারি মেলার থেকে আমরা হয়তো ধরে নিতে পারি যে এটা প্রকাশের সময় এবং বিক্রির সময়। ফেব্রুয়ারি মেলার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সারা বাংলাদেশে আমাদের বইগুলো ছড়িয়ে দিতে হয়, তখন একটা মার্কেটিংয়ের জন্য আমাদের সময় নিতে হয়। আর ফেব্রুয়ারি বইমেলাতে বই প্রকাশের বৃহৎ সংখ্যক, বেশি সংখ্যক বই প্রকাশের আরেকটি কারণ হচ্ছে যে ফেব্রুয়ারি বইমেলা একটা উৎসবের মতো হয়ে গেছে, না, একটা বড় উৎসব হয়ে গেছে। সুতরাং প্রতিটি লেখক, সে তরুণ এবং নবীন যেসব লেখক, তারা যেরকম চায় যে এই বইমেলাতে আমার বইটি আসুক, সেরকম কিন্তু যারা একেবারেই অনেক দিন ধরে লিখছে তারাও চায়। এবং ফেব্রুয়ারি বইমেলাতে যখন বইটা আসে তখন কিন্তু এই বইয়ের একটা সুফল পাওয়া যায়। অর্থাৎ মিডিয়া কিন্তু ফেব্রুয়ারি বইমেলার দিকে যেভাবে তাকিয়ে থাকে এবং ফেব্রুয়ারি বইমেলাকে যেরকমভাবে প্রচার করে, অন্য সময়টাতে কিন্তু সেরকম একটা প্রচার হয় না। অর্থাৎ একটা বই বেরোবার সাথে সাথে সারা বাংলাদেশে এই খবরটা ছড়িয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যে সৃজনশীল বইয়ের মার্কেটিং যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু অনেক দুর্বল, এবং সেই সিস্টেমটাকেও মেকআপ করার জন্য ফেব্রুয়ারি বইমেলা একটা বড় ভূমিকা রাখে। আর কিছুটা পুঁজির ব্যাপারও আছে। আমাদের প্রকাশকরা খুব স্বল্প পুঁজি সম্পন্ন ব্যবসায়ী, অনেক প্রকাশক আছেন, তারা এই ফেব্রুয়ারি বইমেলাতে যত দ্রুত তারা রিটার্নটা পান, অন্য সময়ে কিন্তু এই রিটার্নটা এত দ্রুত আসে না। আর সব মিলিয়ে যদি আমি বলি তাহলে আমি বলবো যে ফেব্রুয়ারি বইমেলাটি সৃজনশীল প্রকাশনার একটি বড় ঘটনা, একটি বড় উৎসব, এবং এর জন্য সবাই তাকিয়ে থাকে ওই মেলাকে ঘিরে।
অবশ্যই ধন্যবাদ। বাংলা একাডেমির মহাপরিচালক যেটি বললেন যে আমাদের দেশে বইয়ের দাম কম, ওই প্রসঙ্গে একটু আসি আপনার কাছে। ক্রেতাদের অভিযোগ কিন্তু অন্যরকম, তারা বলছে যে বইয়ের দাম বাড়ছে, অনেক বেশি দাম, সেই জন্য কিনতে সমস্যা হয়। এই দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, এই জন্য প্রকাশকরা কি কোনো উদ্যোগ নেয় বা কি করেন আপনারা? অবশ্যই আমি একজন প্রকাশক হিসেবে আমি প্রথম চিন্তা করি আমার পাঠকের কথা, যারা বইটা কিনবেন, সব ধরনের পাঠক। আপনার একটি বই আমাদের দেশে, স্যার যেটা বলেন একদম বাস্তব সত্য কথা, যে আমাদের দেশে বইয়ের দামটা কম তুলনামূলকভাবে। এখন আপনি যদি দেখেন আমাদের পাশের দেশ যে কলকাতা, সেখানেও আমাদের চেয়ে অনেক বেশি দাম, এবং আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, সেখানেও একই অবস্থা একটা বইয়ের দাম। কলকাতাতেও আমাদের চেয়ে কম? অবশ্যই। আমরা বর্তমানে কলকাতার তুলনায় আমাদের বইয়ের দামটা কম, তারপরেও আমরা চেষ্টা করি আরো কম দাম রাখার ক্ষেত্রে, যাতে কিভাবে রাখা যায়। কিন্তু এখন আমাদের পাঠকের রুচি পরিবর্তন হয়ে গেছে। পাঠকরা একটি সুন্দর বই চায়, ভালো কাগজে বই চায়, ভালো বাঁধাই চায়। সেই কারণেই বইয়ের দামটা কিছুটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রেই আমি মনে করি তারপরেও অন্যান্য দেশে অনেক কম এখনো আমাদের বইয়ের দাম। অবশ্যই, জি ধন্যবাদ। গতবার বইমেলায় যে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল আমরা দেখেছি, সেটা নিয়ে আমরা জানি যে তদন্ত কমিটি হয়েছিল এবং 3টি তদন্ত কমিটি হয়েছিল। আপনারা কি তদন্ত মাধ্যমে দায়ীদের চিহ্নিত করতে পেরেছিলেন কিনা, এটা এক প্রশ্ন। আর দ্বিতীয়টা হচ্ছে ক্ষতিপূরণ কি দেওয়া হয়েছিল কিনা প্রকাশকদের? মানে আমরা তো অবশ্যই এটা তদন্ত করেছি এবং সিসিটিভির যে ফুটেজগুলো সেগুলো আমাদের কাছে আছে। আমরা ঠিক এটাকে কোনো নাশকতা বলে মনে করছি না। তার কারণ সিসিটিভিতে বারবার দেখা যাচ্ছে দুটো দোকান পাশাপাশি ছিল। সেই দোকানে একটা আগুনের শিখা ভেতর থেকে উপরে উঠছে। খুব এটা দুর্ঘটনা মনে করছেন ধীরে আপনারা? ধীরে। দুর্ঘটনাটা এই, আমরা ধারণা করছি যে মশার কয়েল একটা দোকানে জ্বালিয়ে রেখে চলে গিয়েছিল। বাতাস ছিল প্রচণ্ড, পর্দাটা ঝুলানো ছিল। ওই বাতাসটা যখন একটু মানে একটু বাড়ছিল, তখন যে আগুনটাও দিকে বাড়ছে, প্রকাশকরা কি পেয়েছিল? আগুনটাও বাড়ছে আর পর্দাটাও নড়ছে, ওইভাবে লেগে। এটা একটা দুর্ঘটনা আমরা বলছি। এটা একটা ক্ষতিগ্রস্ত দুর্ঘটনা। প্রকাশকরা কি হ্যাঁ, ক্ষতিগ্রস্ত প্রকাশকদের জন্য আমরা অনেক চেষ্টা করলাম বিভিন্ন মন্ত্রণালয়ে, যে কিভাবে কি করা যায়। ত্রাণ এবং পুনর্বাসনে গেলাম, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বললাম। উনি বললেন যে এইটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই। পরবর্তীকালে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে তাকে অনুরোধ করলাম যে আমাদের প্রকাশকরা এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে 27 জন প্রকাশক, এবং তারা বেশিরভাগই খুব বড় প্রকাশক না, অল্প পুঁজি নিয়ে তারা এই ব্যবসাটা শুরু করেছেন। তো আপনি যদি একটা কিছু না করেন তাহলে এদের জন্য অবস্থাটা প্রায় দুঃসহ হয়ে যাবে। তো তিনি বললেন যে ঠিক আছে, আমি তো বই পছন্দ করি, বাংলা একাডেমির মেলাকে পছন্দ করি, অবশ্যই আমি একটা কিছু করব। তারপরে উনি এটা রাজি হওয়ার পর একটা ব্যবস্থা করলেন এবং তাঁরই অফিসে একটা অনুষ্ঠান করে চেকের টাকা ক্ষতিগ্রস্ত প্রকাশক। এবার এ ধরনের দুর্ঘটনা এড়াতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমি এখানে একটু কথা বলি যে স্যার যেটা বললেন, যেটা দুর্ঘটনা, ব্যাপারটা দুর্ঘটনাই, কিন্তু এই দুর্ঘটনাটা কিন্তু যেখান থেকে ঘটেছে, স্যারের যে বর্ণনা দিলেন, ওই কাজটি কিন্তু অন্যায় ছিল। কারণ একটি দোকানে মশার কয়েল জ্বালিয়ে রেখে দোকান বন্ধ করে সে চলে যাবে, এতটুকু অসচেতন সে, এবং তার জন্য একটি মেলার একটি অংশ পুড়ে গেল, এবং আমাদের যে কি বেগ পেতে হয়েছে তখন, ভবনেরও ক্ষতি, ভবনের ক্ষতি হচ্ছে, এবং মেলাটাকে তখন ঠিক রাখার জন্য একটা দল বিদ্রোহী হয়ে গেল, মেলা বন্ধ করে দিবে, এবং সুযোগ সন্ধানীরা সবসময় থাকে। এবং আমাদের পরিচালনা কমিটিতে থেকে যে প্রচণ্ড বেগ পেতে হয়েছে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মেলাটার ভাবগাম্ভীর্যটাকে রক্ষা করার জন্য। সেটা হচ্ছে একটি লোকের অন্যায় একটি কাজের জন্য, যেটা সে পারে না সেটা করার জন্য। অবহেলা না, এটা অন্যায়ও বটে, কারণ একটা বইয়ের দোকানে একটা মশার কয়েল জ্বালিয়ে রেখে চলে যাবে। সুতরাং এটা কিন্তু স্যার চিহ্নিত করা, এই ধরনের দুর্ঘটনা এড়াতে এবার আপনারা কি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় ছিল, চিহ্নিত করা উচিত। এখানে একটা সমস্যা ছিল আমাদের, যে এই সরকারি গোয়েন্দা সংস্থাসমূহ, নিরাপত্তা সংস্থাসমূহ যাদের উপর দায়িত্ব ছিল, আমরা তাদের বলেছিলাম যে
আমাদের লোকও থাকুক, আপনাদেরও থাকুক। তো তাঁরা বলেছিলেন যে দুই পক্ষের লোক থাকলে সমস্যা হবে, কোথাও দুর্ঘটনা ঘটে গেলে দায়টা কার সেটা বোঝা যাবে না। তার ফলে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এইবার মেলাটা তো বাংলা একাডেমিতে আমরা কোনো ভবনের কাছে রাখিনি, স্টল সেখানে কম হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, এশিয়াটিক সোসাইটি, ইসলামিক ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, এই ধরনের প্রতিষ্ঠান আছে। নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? নিরাপত্তার ব্যবস্থা আমরা তো অগ্নিকাণ্ডের ব্যাপারে সচেতন থাকবো, যেহেতু গত বছর এটা ঘটে গেছে। তাছাড়াও এবার তিন স্তরের নিরাপত্তা আমাদের আছে। প্রথমত ওইটা ঠিক নিরাপত্তা বলব কেন যাই না, আমাদের বইমেলাটা যেখানে হবে তার বাইরে বহুদূর পর্যন্ত বিস্তৃত এটা ঘেরাও করা হয়েছে বাঁশ দিয়ে, সেটা আছে। তারপরে আনসার গতবার যতজন ছিল তার চাইতে দ্বিগুণ করা হয়েছে, পুলিশও গতবার যা ছিল তাতে দ্বিগুণ করা হয়েছে। এরপরে আছে র্যাব এবং গোয়েন্দা সংস্থার সাদা পোশাকে থাকবেন অনেকে। নিরাপত্তাটা আমরা আপাতত মনে হচ্ছে যে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি। তবে মেলাটা যেহেতু নতুন আঙ্গিকে এবং বাইরে আর বাংলা একাডেমির ভেতরে দু জায়গায় হচ্ছে, তার ফলে কিছু ভুলভ্রান্তি হওয়া সম্ভব। এই দুই জায়গার অভিজ্ঞতা কীরকম হবে এখন আমরা ঠিক নিশ্চিতভাবে জানি না, কিছু ভুলভ্রান্তি হয়তো হয়ে যেতে পারে। তবু আমরা খুবই সচেতন আছি, আমরা চেষ্টা করছি একটি সুন্দর বইমেলা জাতিক উপহার দেওয়ার জন্য। এবার আরেকটি স্যার হয়তো বলতে বলে মানে আরেকটি উল্লেখযোগ্য যে এবার কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করা হয়েছে ফায়ার, যাতে এটা গতবারের অভিজ্ঞতার থেকে এবার কর্তৃপক্ষ একদম বাধ্যতামূলক যে স্টল তাকে এটা করতে হবে, এটা একটা ভালো দিক আমি মনে করি। অবশ্যই, তাহলে হয়তো আর তারপরে ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল গতবার, ব্যক্তিগতভাবে আমাদের সমিতির তরফ থেকে কিছু ডোনেশন করা হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছেন। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমরা ক্ষতিপূরণ দিয়েছি, মানে প্রধানমন্ত্রী দিয়েছেন তো অবশ্যই। তিন স্তরে, এক ইউনিট যাদের ছিল তাদের দেওয়া হয়েছিল 45,000 টাকা, 2 ইউনিট যাদের ছিল তাদের 65,000 টাকা, 3 ইউনিটের ক্ষতিগ্রস্ত যারা প্রপোর্শনেটলি তাদের। আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, এবারই মেলা প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে, বাংলা একাডেমির প্রাঙ্গণ ছাড়িয়ে। এ ব্যাপারে আপনাদের প্রত্যাশা কি, কেমন মনে করছেন, কেমন হবে এবারের মেলা? আসলে আমরা তো আশাবাদী মেলা এবারও ভালো হবে। জায়গার পরিবর্তনের কারণে হয়তো পাঠকরা প্রথম দিকে একটু বিভ্রান্ত হবেন। 2 জায়গায় মেলা হচ্ছে, বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠান হচ্ছে, ওইখানে বই মেলা হচ্ছে। আমার মনে হয় 1-2 দিন পরেই পাঠকরা জেনে যাবে, মিডিয়ার কল্যাণেই অলরেডি জেনে গেছে যে সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলাটা হচ্ছে, ভালো হবে এবং পরিবেশটা ভালো হবে, ভালো আছে এখনো। আমি আশা করছি যে এই মেলাটা পাঠকরা নির্বিঘ্নে আরও বাংলা একাডেমির চেয়ে আরও অনায়াসে ঘুরতে পারবে, খুব ফ্রি জায়গা পাবে, ছেলেমেয়েরা আসতে পারবে, ছোট ছেলে মেয়েও আসতে পারবে, তাদের পছন্দের বইটা কিনতে পারবে। স্টলগুলো ঠিক সেভাবেই সাজানো হয়েছে, আপনার বিন্যাসগুলো ঠিকভাবে করা হয়েছে। আমি মনে করি যে এবার বইমেলাটা জমে উঠবে, এটা আমার প্রত্যাশা। অবশ্যই মনে মানে কি আমরা আশা করি, কারণ হচ্ছে আমরা খুব আশাবাদী লোক, এবং ফেব্রুয়ারি বইমেলাটা আমাদের একদম হৃদয়ের এমন একটা স্থানে আছে যে এই মেলাকে নিয়ে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন, আমাদের আশা করতেই হবে এবং আমরা এখনো করি। কিন্তু একটা জিনিস সত্যি যে এত বছর পর এই ফেব্রুয়ারি বইমেলা বাংলা একাডেমির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে, প্রায় 30 বছর হয়ে গেছে। এত বছর পর কিন্তু বইমেলাটার এবছর আবার নতুন করে শুরু হলো, অনেকটা এরকম। কারণ বাংলা একাডেমির প্রাচীরের বাইরে অনেকগুলো বিভেদের মধ্যে রয়ে গেছে বইমেলাটা, অনেকটা এখানে একটা খণ্ড মেলা হচ্ছে, ওইখানে একটা মেলা হচ্ছে, মূল অনুষ্ঠান থেকে যাচ্ছে বাংলা একাডেমিতে, বইমেলাটা শুধুমাত্র থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে, একটা অনেকটা বাণিজ্যিক শুধু বই বিক্রির মতো। বইমেলার সাথে তো সংস্কৃতিটা একটা অঙ্গাঙ্গিভাবে, মানে মেলায় যারা বই কিনতে আসেন তারাই তো ওই অনুষ্ঠানের দর্শক, মানে কিছুক্ষণ মেলায় ঘুরে কিছুক্ষণ অনুষ্ঠান দেখে, এই একটা সুযোগ ছিল। এখন মাঝে একটা রাস্তা এপার ওপার,
তবে সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার অনেকটা স্থান পাওয়া গেছে, অনেকটা খোলা জায়গা পাওয়া গেছে। তো শুধু খোলা জায়গার জন্যই যে খুব ভালো বইমেলা আমি সেটাকে মনে করি না, তবে এই জিনিসটাকে কাজে লাগিয়ে বইমেলাটাকে আমাদের পাঠকদের কাছে খুব গ্রহণীয় করে গড়ে তুলতে হবে। যেমন এবার প্রথম ওখানে নিয়ে গেছে নতুন, কিন্তু এই খাপ খাওয়াবার জন্য যে আবহাওয়াটার দরকার সেই আবহাওয়াটা করার দায়িত্ব বইমেলা পরিচালনা কমিটি, বাংলা একাডেমি কর্তৃপক্ষ, প্রকাশক, লেখক সবার। অর্থাৎ আমাদেরকে সম্মিলিতভাবে এই মেলাটাকে বই বান্ধব মেলা হিসাবে গড়তে হবে, তাহলেই পাঠকের আকর্ষণ হবে এবং পাঠকরা নিজেদেরকে নতুন স্থানের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। যদি নতুন স্থানের সাথে খাপ খাইয়ে নিতে পারে তাহলে এই বইমেলার ভবিষ্যৎ অবশ্যই ভালো। না আসলে আমি বলছি যে দুটো জায়গায় হচ্ছে, এটা একটা নতুন, এতেও পাঠকরা আনন্দ পাবে আমার দৃঢ় বিশ্বাস। কারণ দুই দিকেই যাবে, এদিকে অনুষ্ঠানও দেখবে আবার বইয়ের জন্য এদিকে আসবে, তারা বেশ একটা সময় এখানে কাটাতে পারবে বইগুলো কেনার জন্য, অনুষ্ঠান দেখার জন্য একদিকে দেখবে, এটা নূতন, পাঠকরা মজা পাবে। এটা হয়তো আগামী বছর এটা আরও পরিচ্ছন্নভাবে হবে, আরও ভালো হবে। এটা অবশ্যই কর্তৃপক্ষ আছেন, এটা চিন্তা করবেন যে এবারের ভুল ত্রুটি কিছু হতেই পারে, নতুন, আমি এটা স্বীকার করে নিই, কিন্তু তারপরও আমি মনে করি বইমেলাটা এবারও খুবই ভালো হবে এবং বর্তমানে রাজনৈতিক কোনো অস্থিরতা নেই, সেটা আমি একটি বড় কারণ বলে বিশ্বাস করি। যে এবার গতবার যেমন একটি ছিল, এবার তেমন কোনো আমি দেখছি না। আশা করছি আগামী ইতিমধ্যে 2 মাস। অবশ্য আমরা একটা হরতালের ঘোষণা পেয়েছি না, আমি সোমবারে। হরতালকে আচ্ছা, বইমেলা- এই প্রসঙ্গে আমরা আসবো পরে। আমি একটু মহাপরিচালকের কাছে যাচ্ছি। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে বইমেলার তোরণ, ফটক এগুলোতে বিভিন্ন সংস্থার লোগো এবং স্পন্সরশিপ থাকে। এবার আমরা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে বিভিন্ন প্রকাশনা সংস্থার ব্যানারেও নাকি থাকছে বিভিন্ন সংস্থার নাম, এরকম একটা স্পন্সরশিপ। তো একটা বইমেলার মতো একটা জিনিস, এটা তো বাংলা একাডেমি নিজেই তো এটা পুরোটার উদ্যোগ নিতে পারে, এরকম স্পন্সরশিপ নেওয়াটা কিভাবে দেখেন আপনি? এটা আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, এবং বাংলা একাডেমি আমরা স্পন্সরশিপ নেই কিন্তু কিন্তু ফটোগুলো বা ইয়েগুলোতে দেখা যায় অনেক সময়। গত 2 বছর আমরা স্পন্সরশিপ নিয়ে যে ভোগান্তির শিকার হয়েছি, তারা শেষ পর্যন্ত ভালো করে কাজ করে না এবং আমাদের সেই ব্যয়ভার বহন করতে হয়, আবার নতুন করে করাতে হয়। সেই জন্য কোনো প্রকাশক যদি এইটা বাংলা একাডেমির ইচ্ছার বিরুদ্ধে করে থাকেন, আমি শুনেছি কেউ কেউ করেছেন, তাহলে সেগুলো আমরা ভেঙে দিব এবং তাদের মেলায় আমরা ঢুকতেই দিব না, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তাদের আমি সাবধান করে দিচ্ছি, যদি আপনারা কোনো স্পন্সরশিপ করে নিয়ে থাকেন তাহলে সেটা বেআইনি কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, অনৈতিক কাজ করেছেন। অবিলম্বে আমরা আজ রাত 12টার মধ্যে সময় দিয়েছি যে এই ধরনের স্পন্সরশিপের লোগো তুলে ফেলেন। খুব অন্যায়ভাবে করেছেন, এটাকে আমরা একটা গোপন চৌর্যবৃত্তি বলে মনে করি। যারা করেছেন তাদের আমরা ধিক্কার দিচ্ছি, তাদেরকে আমরা মনে করছি এই বইমেলার শত্রু। অবশ্যই। প্রকাশকরা কি বলেন? আমাদের যে বইমেলা অংশগ্রহণের একটা নীতিমালা আছে মেলা পরিচালনা কমিটি কর্তৃক প্রণীত, এবং এটা খুবই সুন্দর একটি নীতিমালা। এই নীতিমালাটা যদি ঠিকমতো মানা যায় তাহলে এর চেয়ে সুন্দর একটি বইমেলা আর হতে পারে না। এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে, তাহলে কি এই নীতিমালাটা পুরোপুরিভাবে মানা হয় না? না, পুরোপুরিভাবে পারা যায় না। এবং তো মানা না হলে এটা দেখার দায়িত্ব কার? এটা কর্তৃপক্ষ, মেলা পরিচালনা কমিটি, যেখানে প্রকাশকরা আছেন, যেখানে বাংলা একাডেমি আছেন, যেখানে কবি সাহিত্যিকরা আছেন, যেখানে বুদ্ধিজীবীরা আছেন, সাংস্কৃতিক সংগঠনের লোকজনরা আছেন, সবারই। কিন্তু একটা ব্যাপার হয় কি, বইমেলাটা শুরু হয়ে যাওয়ার পরে সবাই এত ব্যস্ত হয়ে যান যে এটা মনিটরিং করারও তখন আর লোক পাওয়া যায় না। আমি নিজে মেলা পরিচালনা কমিটিতে ছিলাম কয়েক বছর। দায়িত্বটা কার? আপনাদের এটা কি? একটা বইমেলা কমিটি আমাদের আছে, যেখানে প্রকাশকরাও আছেন, প্রকাশকদের 2টি সমিতি, তাদের প্রতিনিধিরা আছেন। বাংলা একাডেমির তো আমরা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহেব আছেন। কমিটির দায়িত্ব এটা। হ্যাঁ, আমি আবার যাচ্ছি। সাংস্কৃতিক ওইটা বললাম যে জোট আছে। মেলা শুরু হয়ে গেলে দেখা যায় যে সবাই এত ব্যস্ত হয়ে গেছে যে এটাকে আর কেউ মনিটরিং ঠিক মতো করে না। কিন্তু ঠিক মতো যদি মনিটরিং করে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, যে বছর ব্যবস্থা নেওয়া হতো, পরের বছর থেকে আর এই ধরনের নীতিমালা অমান্য করার প্রবণতা দেখা দিত না। কিন্তু প্রতি বছরই আমরা এই জিনিসটা বলি, আমি নিজেও কমিটিতে থেকে বলেছি, কিন্তু দেখা যায় যে সে বছর আর করা হচ্ছে না। এবং এই নীতিমালার একটা স্পষ্ট জিনিস আছে যে প্রতিটি স্টলের নাম, কোন স্টলের নাম পরিবর্তন করা যাবে না।
অর্থাৎ আমি আমার স্টলের নাম সময় প্রকাশন, এখানে অন্য একটা কোনো কোম্পানির লোগো পাশে দেওয়ার কোনো সুযোগই নেই আমার, এরকম মানে স্পষ্ট নাম আছে। নাম পরিবর্তন করা যাবে না, সেটাতেই কভার করে যায় এই পুরো সবকিছু বিষয়টা। করে যায়। তারপরে আমার আপনার স্পষ্ট লেখা আছে যে আমার সাইনবোর্ড 4 ফুটের বেশি হাইট হতে পারবে না। আমি হয়তো 8 ফুট হাইটের সাইনবোর্ড দিয়ে রেখেছি সামনে আমার স্টল, কর্তৃপক্ষ সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, সবকিছু দেখছেন, বড় কর্মকর্তারাও কেউ দেখছেন, কেউ কিছু বলছেন না। হ্যাঁ, এখানে আমাদের কিছুটা বাঙালিদের কোমল হৃদয়ের কিছুটা দিতে গিয়ে আমরা আমাদের নীতিমালা অমান্য করতে যাই, এবং এক ক্ষেত্রে নীতিমালা অমান্য করতে গিয়ে অন্য ক্ষেত্রে যখন অমান্য হচ্ছে তখন আমরা আর কঠিন হতে পারি না। ওই যে এক ক্ষেত্রে আমরা কোমল হয়েছি, এবং এই কঠিন এবং কোমল হওয়ার যে দোদুল্যমনতা, এর ফলে নীতিমালা অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হয়। এবং নীতিমালাটা যদি ঠিকমতো পালন করা হয়, আমি একজন প্রকাশক হিসেবে আমার এটা 26তম বইমেলা, এর আগে 25টি বইমেলা আমি অংশগ্রহণ করেছি, অর্থাৎ 24 বছরের আমি বইমেলার অভিজ্ঞতা নিয়েছি। আমাদের সবসময় আকাঙ্ক্ষা হচ্ছে যে নীতিমালাটা পালন করা হোক, এবং নীতিমালাটা ঠিক মতো যদি মানা হয় তাহলে বইমেলাটা অনেক দিক থেকে আর ওই চেঁচামেচি করতে হবে না, এমনিতে একটা সুন্দর বইমেলা হয়ে যাবে। ভাষার মাসে যেই আমরা বইমেলা একটা পাই কেন্দ্রীয়ভাবে বাংলা একাডেমির, এটার পাশাপাশি যদি প্রতিটা জেলা শহরেও করা যায়, মানে ঢাকার বাইরের যারা তারা তো বঞ্চিত হচ্ছেন, আপনাদের কোনো সুপারিশ কি ছিল কখনো যে একই সঙ্গে ফেব্রুয়ারি মাসে বা কোনোভাবে যেন সব জায়গায় এরকম এটা ছড়িয়ে পড়ে এই অমর একুশে গ্রন্থমালার বিষয়? আসলে আমি যতটুকু জানি, যদি ভুল না হয়, সরকারি একটি নিয়ম আছে, নীতিমালা আছে যে প্রতি জেলায় একটি করে বইমেলা 21 মাসে করার, সেটা জেলা পর্যায়ে জেলা প্রশাসক করেন। হয়তো সেভাবে সফলতা পায়নি, কিন্তু কিছু কিছু হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে ছোট আকারে। তারপরও আমরা জাতীয় গ্রন্থ কেন্দ্রের মাধ্যমে কিছু বইমেলা হয় বিভাগীয় শহরগুলোর মধ্যে। আমরা সবসময় বলি যে বইমেলার বিকল্প নেই, তাই আমরা ফেব্রুয়ারি মাসে আমরা যারা ঢাকায় প্রকাশনা করি, আসলে আমাদের তো সারা বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক, আমরা ঢাকায় ব্যস্ত থাকি, তবুও আমরা বইমেলার পরে ঢাকার বাইরে বইমেলার করার জন্য প্রস্তুত আছি, এবং চেষ্টা করে প্রায়ই করি, অনেকগুলো করেছি, এবারেও করব, সবসময় যাতে পাঠকরা খুব সহজেই নতুন ফেব্রুয়ারি মাসে নতুন বইগুলো পেয়ে যায়। আমাদের এটা মানে আশা আছে এবং করে যাচ্ছি। না, এটা আমি একটু বলি, আমি তো আমার সংগঠনের নির্বাহী পরিচালক ছিলাম অনেকদিন। আমি জানি আমরা মন্ত্রণালয়ে একটি প্রপোজাল দিয়েছিলাম, এবং মন্ত্রণালয় থেকে এটা অনুমোদিত হয়ে এটা হচ্ছে একটা গভর্নমেন্ট সার্কুলার, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে প্রতিটা জেলায় জেলা প্রশাসকদেরকে একটা ফান্ডও দেওয়া হয় যে ফেব্রুয়ারি মাসে, সেগুলো কোনো আলোড়ন তোলে না বা সেভাবে ইফেক্টিভ হয় না হ্যাঁ, কেন? কিন্তু ফেব্রুয়ারি মাসে বইমেলা করার একটা বিধান নিয়ম আছে। আছে এবং ফান্ডও দেওয়া আছে। হয় এক এক সময় এক এক জায়গায়, মানে কি এটা খুব যে ফলপ্রসূ হচ্ছে তা না, এবং এটা ফলপ্রসূ করার জন্য একটা ছোট্ট অসুবিধাও আছে, অর্থাৎ বিভিন্ন জেলা শহর আমাদেরকে ডাকে যে আপনারা আসেন, আপনারা না আসলে এটা মেলাটা ভালো হচ্ছে না। কিন্তু আমরা তো ফেব্রুয়ারি মাসে যেতে পারি না, এবং এরপরে আমরা কিন্তু এই যে মার্চ এপ্রিল, আমার বন্ধু যেরকম বললো, আমরা কিন্তু এর পরের মাসগুলো তো এক এক জেলায় এক এক সময় করে আমরা কিন্তু যাই, অবশ্যই হয় আর কি। না, ওই জেলা আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে আরো আলোচনা করব। নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা আজকে জানতে পেরেছি যে বইমেলার মধ্যে আবারও হরতাল ডাকলো জামায়াত আগামী সোমবার। তো হরতাল বইমেলায় কি প্রভাব ফেলে? আসলে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি যে হরতাল বই মেলাকে কোনোই ক্ষতিগ্রস্ত করতে পারে না। হরতালের দিন আমরা দেখেছি আরো প্রচুর পাঠক আসেন, নির্বিঘ্নে পাঠকরা আসতে পারেন, ঢাকা শহরে যানজট থাকে না, সেই জন্য ছেলে মেয়ে বাড়ির সবাই আমি দেখেছি হরতালের দিন আসে। আমি মনে করি এই আগামী সোমবারও যে হরতাল ডেকেছে সেটাও পাঠকরা প্রচুর আসবেন এবং আরো বেশি জমজমাট থাকবে ওই দিন। হরতালের দিন বইমেলা খোলা থাকে, এটাই হচ্ছে গিয়ে হ্যাঁ, সত্যি হরতাল এবং বইমেলা কখনো কোনো ইয়েতে আমি দেখিনি এখন পর্যন্ত, আমার এই 25 বছরের অভিজ্ঞতায় বইমেলা কখনো কোনো কারণে বন্ধ হয়েছে। হরতালে বন্ধ হয়নি, কোনো রাজনৈতিক পরিস্থিতির কারণেও বন্ধ হয়নি, কোনো দুর্ঘটনাও বন্ধ হয়নি, বরঞ্চ এগুলোর মধ্যে আরো বইমেলার জমজমাট হয়। আসলে বইমেলাটা একটু আলাদা একটা আবেগ কাজ করে, আলাদা একটা অনুভূতি কাজ করে মানুষের মাঝে, এবং
হরতাল বলেন বা যে কোনো একটা কোনো কর্মসূচিতেই বইমেলার কোনো প্রভাবও পড়ে না, বইমেলা বন্ধও থাকে না, বইমেলাতে যারা বইমেলার সাথে যারা জড়িত যেসব কর্মচারীরা বা প্রকাশকরা তারাও এটাকে কিছু মনে করেন না। এবং আমি দেখেছি যে এইসব দিনগুলোতে যে সময় হয়তো বা কোনো কারণে অন্য অন্য কার্যক্রম বন্ধ হয়ে গেছে, সেই সময়টাতে জনগণকে আরো বেশি বইমেলামুখী হতে আমি দেখেছি। এবং অতীতের দু একটা বছর এরকম গেছে, আমাদের 2007 2008-এর সময় দেখেছি অন্যান্য কর্মকাণ্ড বন্ধ ছিল, মানুষজন বইমেলাতে প্রচুর আসতো, দলে দলে আসতো। এবং হরতালের দিনগুলো আমরা দেখি সারাদিন যেমন তেমন, বিকেলের পরে বইমেলার ভিড় সমানে বাড়তে থাকে এবং বইমেলাতে সেদিন ঘুরে বেড়ানোর জন্য একটা আলাদা রকমের উৎসব আমরা একটা হিসাবে জানতে পেরেছি যে গত বছর বইমেলায় বিক্রি হয়েছে প্রায় 30 কোটি টাকার মতো। এবার কেমন আশা করছেন আপনারা? গতবারের চেয়ে দ্বিগুণ বিক্রি আমি আশা করছি এবার বইমেলায়। কারণটা কি? কারণটা হচ্ছে যে এবার যেটা আমাদের খুবই আশা যে এবারের হচ্ছে রাজনৈতিক পরিবেশটা খুব শান্ত থাকবে এবং এর ফলে লোকজনের আসার উৎসাহটা বাড়বে। আরেকটি ব্যাপার যে এবার যখনই প্রকাশকরা জানতে পেরেছে যে তাদের স্পেস বেড়ে গেছে, স্থান বেড়ে গেছে, তখন কিন্তু প্রকাশকদের বই প্রকাশের আগ্রহটা বৃদ্ধি পেয়েছে। আরো বেশি পরিমাণ বই প্রকাশ করার যে একটা প্রবণতা, সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর গত বছর আমরা দেখেছিলাম যে কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বইমেলা অনেকটা বাধাগ্রস্ত হয়েছিল, এবার কিন্তু সেই জিনিসটি নেই। তো সব মিলিয়ে আমাদের যে একটা পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে গতবারের তুলনায় দ্বিগুণ বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা জানি যে বাংলা একাডেমি একটা উদ্যোগ নিয়েছিল ভাষা সৈনিকদের তালিকা করার, সেটার কি অবস্থা, কত দূর হয়েছে? এটা ঠিক বাংলা একাডেমি উদ্যোগটা নেয়নি, এটি সরকারই নিয়েছিল এবং একটি কমিটি ছিল, সেই কমিটিতে ভাষা সংগ্রামের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে আমিও ছিলাম। আপনি ওই কমিটির একজন আমি সদস্য ওই ছিলেন? কমিটিতে ছিলাম। মুনতাসির মামুন ছিলেন, রফিকুল ইসলাম সাহেব ছিলেন, আহমদ রফিক ছিলেন। এরা এবং আমরা মিলে দেখলাম এত আবেদন আসছে যে তারা ভাষা সংগ্রামী ছিলেন। আমরা হিসেব করে যা দেখলাম তাতে মনে হলো যে 52 সনে যাদের 6 বছর বয়স ছিল তিনিও ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এরকম একটা দাবি করেছেন। তখন কয়েকজন বললেন যে এই তালিকা করা ঠিক হবে না। কেন হবে না? যে মুক্তিযোদ্ধাদের তালিকাও যেরকম বাড়ছেই এবং তাতে একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক নকল মুক্তিযোদ্ধাও ঢুকে গেছে মুক্তিযোদ্ধার তালিকায়। সে ভাষা আন্দোলনের তালিকাটাও সেরকম হয়ে যাক, সেটা আমরা চাই না। ভাষা আন্দোলনে যারা করেছিলেন তখনকার বই পুস্তক এবং পরবর্তীকালের 21 সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আছে তাতে যে নামগুলো পাওয়া যায় সেগুলি শুধু অন্তর্ভুক্ত করা হবে। এই জন্য আর নতুন কারো নাম গেজেট করা ওই গ্রন্থগুলো পর্যালোচনা করে নাম সংগ্রহের কাজটা কি চলছে নাকি এটা শেষ হয়েছে? না, ওটা বলা হয়েছে ওটা আর করার প্রয়োজন নাই। গবেষকরাই ওটা বার করবেন যে কতজন ঠিক ছিলেন এবং ধীরে ধীরে একটা সময় গবেষকদের বিভিন্ন গবেষণা থেকে দেখে যার যতটা উপলব্ধি করা প্রয়োজন সেভাবে। মানে সেটার কোনো সুনির্দিষ্ট তালিকা এখনো দাঁড়ায় না, ওটা করা হবে না বলে সিদ্ধান্ত সরকারি পর্যায়ে গবেষণা করে, যেটা বললেন আপনি বই পত্রিকা এবং বই গবেষণা যারা করছেন, যেমন আহমদ রফিক সাহেব গবেষণা করেছেন এই বিষয়ে, তারপর রফিকুল ইসলাম সাহেব করেছেন, আমাদের প্রয়াত বিচারপতি হাবিবুর রহমান সাহেবের লেখালেখিতেও আছে, তারপর যারা যুক্ত ছিলেন তাদের অনেকের লেখালেখিতেই অনেকগুলো নাম আছে। তাদের মধ্য থেকেই বাছাই করে যে নামগুলো পাওয়া যাচ্ছে সেগুলি গ্রহণ করা হবে। ফরিদ আহমেদ, আমরা জানি যে হুমায়ুন আহমেদের অনেক বই আপনি প্রকাশ করেছিলেন এবং হুমায়ুন আহমেদের বই সবসময় বইমেলায় বেস্ট সেলার, বেশ কয়েক বছর ধরে। হুমায়ুন আহমেদ নেই, হুমায়ুনবিহীন বইমেলা কেমন দেখছেন? এটা আপনাদের একটা সুসংবাদ দিতে চাই যে এবার হুমায়ুন আহমেদের একটি নতুন বইমেলা আসবে সময় প্রকাশন থেকে। হুমায়ুন আহমেদের জীবনের প্রথম লেখা, কিন্তু এটা তার শেষ প্রকাশিত বই। মৌলিক জীবনের প্রথম লেখা, জীবনের প্রথম লেখা যেটি বই আকারে প্রকাশিত হয়নি। 71 সালে বইটি, 71 সালে এটা লেখা আর কি ওনার। তখনকার সেই যে তরুণ হুমায়ুন আহমেদ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং সে 71 সালের মার্চ মাস থেকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছোট বোন
আরেক ভাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তারা লেখাপড়া করতেন। এই যে তাদেরকে নিয়ে তার যে পারিবারিক যে ঘটনা এবং তখনকার দিনের যে সামাজিক রাজনৈতিক অবস্থাটা, এই অবস্থাটা উনি লিখেছিলেন, কিন্তু এটাকে উনি কখনো বই আকারে প্রকাশ করেননি। এবং উনি কিছুটা লেখার পরে ওনার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবালকে দিয়েছিলেন লেখার জন্য, সেও লিখেছিলেন। এই জিনিসটা তাদের পরিবারের কাছে ছিল। মোহাম্মদ জাফর ইকবালও কি সেই সময়ই লিখেছিলেন? হ্যাঁ, সেই তাহলে সময় এটা লিখেছিলেন। যৌথ একটা গ্রন্থ বলা যায়। এটা- এটা বিভিন্ন দিক থেকে ইউনিক, মানে দুইজন মিলে তো এর আগে কোনো এর বই আগে লেখেননি। কোনো বই দুইজন মিলে, এবারই প্রথম এক মলাটে এই দুই লেখকের বই। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে তাদের হাতের লেখা সেই 72 সালে 71 সালের যে লেখা কাগজগুলো কোড়া কাগজ হয়ে গেছে, সেটা ওই হাতের লেখা সহ আমরা ছেপে দিচ্ছি। হাতের লেখার ইমেজও এবার বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একদিকে হাতের লেখার ইমেজ থাকবে, একদিকে তাদের ইটা থাকবে। হ্যাঁ, তো এইটা একটা খুবই চমৎকার বই হবে এবং এটা তাদের পরিবারের কাছে ছিল। তারা এই জিনিসটা, এই পাণ্ডুলিপিটা আর কি খুঁজে পেয়েছে, উদ্ধার করেছে এবং তারপরে এটাতে একটু সংস্কার করে এই বইটার কাজ হয়েছে। এই বইটা এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বইমেলায় আসবে। আমি একটু যাচ্ছি মনিরুল হকের কাছে। তরুণ লেখক বা নবীন লেখক, তাদের একটা অভিযোগ সবসময় যে প্রকাশকরা প্রতিষ্ঠিত লেখকদের, যেমন হুমায়ুন আহমেদের বই নিয়ে ফরিদ আহমেদ সাহেব খুব উচ্ছ্বসিত, সেরকম তরুণ লেখকদের গ্রন্থ প্রকাশে একটা অনীহা দেখা যায়, এরকম একটা অভিযোগ আছে। আপনি কি বলেন? না, আমি আসলে এই অভিযোগটাকে মানতে পারি না। তরুণ লেখকরা যদি নাই বই প্রকাশ হয়, তাহলে এত বই কোথায় বাংলা একাডেমির বইমেলায় প্রকাশিত হচ্ছে কিভাবে? শুধু কি পুরনো লেখকরাই লিখেন? আমরা জানি কয়টা বই? অনেকে নিজেই বই প্রকাশ করেন, এটাও ঠিক। সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় এই সংখ্যাটা খুবই কম। কোনো প্রকাশক যদি না, আমি বলতে পারি আমার প্রকাশনী থেকে প্রতি বছর অন্ততপক্ষে 10টি নতুন লেখকের বই প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা ভালো লেখার মান ভালো হলে অবশ্যই প্রকাশ করব, কারণ তরুণ লেখকদের আগে আসতে হবে। যদি তারা না তাদের বই প্রকাশিত না হয়, পাঠকরা জানবে কিভাবে? আমরা ভবিষ্যৎ লেখক পাবো কিভাবে? সেই চিন্তা করেই তো আমরা প্রকাশ করি। অবশ্যই আমি যাচ্ছি একটু মহাপুরুষ। আচ্ছা, এইখানে আপনি একটু বলেন তরুণ লেখকদের জন্য বাংলা একাডেমি কি করে? না, এই কথাটা বলি আর কি। আমরা তো তরুণ লেখক প্রকল্পকে চালিয়েছি 5 বছর ধরে, প্রশিক্ষণও দিয়েছি। এখন সমস্যা এখানে আছে একটা, তরুণ লেখকদের বইয়ে যে আমি হাত দেব, প্রকাশ করব, এখন শতিনেক তরুণ বেশ ভালো লিখছে। আমরা যদি একজনের বই ছাপি, আমি তো 300 লোকের বই একসঙ্গে ছাপতে পারবো না। আমি 2 জনের বা 3 জনের বা 5 জনের বাছাই করে নিয়ে ছাপলাম, তারপর দিনে একটা বিবৃতি বের হবে, এটা রিপ্রেজেন্টেটিভ হয়নি। আমাদের বই না ছেপে ওদেরটা ছেপেছে, ওরা কম গুরুত্বপূর্ণ। যেমন আমরা 10 জন তরুণকে বলেছিলাম যে আপনাদের বই দেন, আমাদের বাছাই করা যাদের, যেমন আমরা 10 জন তরুণকে বলেছিলাম যে আপনাদের বই দেন, আমাদের বাছাই করা যাদের লেখা মানসম্মত বলে আমরা মনে করি, তাদের 10 জনকে আহ্বান করেছিলাম বাংলা একাডেমিতে বই দেওয়ার জন্য। 2 জন দিয়েছেন, সেই 2 জনের বই ভালো বলে আমরা ছেপেছি। আরও কয়েকজনের বই ছাপার অবস্থায় আছে আমাদের কাছে, কিন্তু ওই 2 জনের বই ছাপার পরে পত্রিকায় বিবৃতিও হয়ে গেল যে আমাদের বই না ছেপে ওদের বই কেন ছাপা হলো। এবং আমাকে তো প্রচণ্ড কেউ কেউ গালাগালি এবং বিবৃতি দিয়ে যাচ্ছে তাই বলার চেষ্টা করলো। এটা তরুণরাই তরুণদের ক্ষতি করে। 2 জনের বই বেরিয়েছে, তোমাদের বইও বের হবে। বাংলা একাডেমি যেহেতু শুরুটা করেছে, সেই শুরু জায়গাটাই তারা বন্ধ করে দিতে চাচ্ছে। তাদের পায়ে তারাই যদি কোড়াল মারে, তাহলে তো আমাদের কিছু আর তরুণ লেখক প্রকল্পের কথা বলছিলেন 5 বছর ওইটা চলছে, গভর্নমেন্ট তারপরে? আমাদের 75 লক্ষ টাকা থোক বরাদ্দ দিয়েছিল, আমরা সেইটাতে 5 বছর চালিয়েছি। প্রত্যেককেই আমরা 4,500 টাকা করে মানে মাসে 5 বছর পর দিতাম। কি সেটা বন্ধ হয়ে গেছে ওই প্রকল্পটা? ওই টাকাটা শেষ হয়ে গেছে, ওটা তো একটা আলাদা প্রকল্প ছিল 5 বছরের জন্য, সেটা শেষ হয়ে গেছে। সেটা সুফল কেমন পেয়েছিলেন আপনারা ওই 5 বছর? সুফল পেয়েছি, সুফলটা এত সঙ্গে সঙ্গেই তো বোঝা যাবে না। একটা ট্রেনিং নেয়ার পর তারা যদি যথেষ্ট পড়াশোনা করে এবং তারপরে অন্তত আরও 10 বছর যেতে হবে, তারপরে তারা লেখক হিসাবে অনেকেই দাঁড়াবে। এর মধ্যে কয়েকজন বেশি পত্রপত্রিকায় তারা লেখালেখি শুরু করেছে এবং তারা মোটামুটি ভালো লেখক হবে বলে আমাদের ধারণা। একই প্রশ্ন আপনার কাছে, তরুণদের জন্য কি করছেন আপনারা? তরুণদের জন্য আমাদের সবসময় আমরা আগ্রহ নিয়ে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে তরুণ কথাটা বোধহয় এভাবে বলা যায় যে নতুন লেখকদের জন্য, ধরেন অনেকে অনেক প্রবীণ বয়সেও নতুন লেখা শুরু করতে পারেন। না, সেটাই যে নতুন লেখকদের জন্য তাকে লেখক হতে হবে,
কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমি লিখে ফেলেছি, লেখাটা হয়েছে কিনা সেইটা পরীক্ষা করার মতো ধৈর্য আমার নেই, এবং আমাকে সেই বইটা বের করতে হবে। এই যে একটা প্রবণতা, এবং একজন লেখক হওয়ার জন্য তার যে একটা কিছুটা পরিশ্রম করে একটা ম্যাচুরিটি অর্জন করে তারপরে প্রকাশনায় আসা উচিত, এই জিনিসটা কিন্তু আমরা অনেকে ভাবতে চাই না, বুঝতে চাই না। আজকে আমাদের যারা প্রতিষ্ঠিত লেখক, যারা জনপ্রিয় লেখক, তারাও কিন্তু সবাই তরুণ ছিলেন। তরুণ থেকেই কিন্তু তাদের বই প্রকাশিত হয়েছে। এই বাংলা একাডেমির মাধ্যমে, এই বইমেলা, এই প্রকাশকদের মাধ্যমে কিন্তু তারা আজকে সবার কাছে পরিচিত। এখন যারা তরুণ আছে তারাও কিন্তু একদিন এরকম হবে, কিন্তু যদি তাদের লেখাটা মানসম্মত হয়। এবং যদি তাদের লেখা মানসম্মত হয় তাহলে প্রকাশকরা ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, প্রকাশকদের ফোন যাবে তার বাসায়। এইটুক পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এবং তার লেখার সেই ম্যাচুরিটি আনার জন্য তাকে পরিশ্রম করতে হবে। এই মানসিকতাটার খুবই অভাব। আধুনিক প্রযুক্তির কল্যাণে যে কোনো একজন তরুণ তার বইটি খুব দ্রুত কিভাবে প্রকাশ করা যায় সেটার জন্য তারা খুব ব্যস্ত হয়ে যায়। প্রকাশক যদি আগ্রহ না দেখায় তখন নিজেই অর্থলগ্নি করে, কিংবা কোনো না কোনো প্রকাশক পেয়ে যায়, বই নিয়ে চলে আসে। এবং এইভাবে হচ্ছে কি বইয়ের সংখ্যা বাড়ছে কিন্তু লেখক সৃষ্টি হচ্ছে না। যদি এরকম হতো যে সত্যি আমাদের তরুণরা আরেকটু পরিশ্রম করে এবং লেখাগুলো পরীক্ষিত করে, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পত্রিকায় বা লিটল ম্যাগাজিনে লিখে তাদের ম্যাচুরিটিটা নিয়ে তারা যদি আসতো, তাহলে কিন্তু আমরা প্রতি বছর এই নবীন বা তরুণ নতুন লেখক যারা, তাদের থেকে আরও বেশি পরিমাণ লেখক পেতাম। এখনও প্রতি বছর অন্তত 100 করে নতুন লেখকের বই বের হয়, কম করে হলেও 100 লেখকের নতুন বই বের হয়, কিন্তু এরা লেখক হিসাবে আসতে পারে না। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।